ডিসেম্বরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পর জানুয়ারিতে ফের রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জানা যাচ্ছে জানুয়ারির তৃতীয় সপ্তাহের পর দুদিন জোড়া সভার কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। 17ই জানুয়ারি মালদায়, 18ই জানুয়ারি হাওড়ায় সভা করার কথা প্রধানমন্ত্রীর। মোদীর সফরে হবে হাওড়া গুয়াহাটি স্লিপারে বন্দে ভারত এক্সপ্রেসের সূচনা। প্রধানমন্ত্রীর হাতেই হতে চলেছে আরও একাধিক রেল প্রকল্পের সূচনা। যে খবর পাওয়া যাচ্ছে জানুয়ারির তৃতীয় সপ্তাহে পরপর দুদিন জোড়া সভার কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। 17ই জানুয়ারি মালদায় এবং 18ই জানুয়ারিতে হাওড়ায় সভা করার কথা প্রধানমন্ত্রী। পাশাপাশি জানা যাচ্ছে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সফরেই হবে হাওড়া গুয়াহাটি স্লিপার বন্দে ভারত এক্সপ্রেসের সূচনা। এর আগে আমরা ডিসেম্বরেই দেখেছি যে একেবারে শেষ দিকে 3 দিনের রাজ্য সফরে এসেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ, এবং তার আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি এ রাজ্যে এসেছিলেন। যদিও তাহিরপুরে তিনি জনসভা করতে যেতে পারেননি, আবহাওয়ার কারণে তিনি অডিও বার্তা দিয়েছিলেন। আর এবার যেমনটা জানা যাচ্ছে যে জানুয়ারি মাসের তৃতীয় সপ্তাহে পরপর দুদিন জোড়া সভার কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। টেলিফোনে আমাদের প্রতিনিধি শিবাশিস মৌলিক আমাদের সঙ্গে রয়েছেন। শিবাশিস, শুরু থেকেই যেটা বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের তরফে বলা হয়েছে যে একেবারে পাখির চোখ পশ্চিমবঙ্গ, এবং সেই জায়গা থেকে আমরা দেখছি কখনো কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কখনো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফের তিনি রাজ্যে আসতে চলেছেন। একদমই তাই। দেখো স্বর্ণেল, শুরুতে তোমায় বলে রাখি যে গত বছর 2025 সালে 29শে মে পরিবর্তন সংকল্প সভা আলিপুরদুয়ারে করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী সেই সভা থেকে বলেছিলেন মিশন বেঙ্গল। সেই মিশন বেঙ্গলের পথে কিন্তু বিজেপি ক্রমশ এগিয়ে চলেছে এবং পাখির চোখ পশ্চিমবঙ্গ 2026-এর বিধানসভা নির্বাচনে পরিবর্তনের লক্ষ্যে বিজেপির একের পর এক কর্মসূচি, এবং তার মধ্যে যা নজর কাটছে তা হলো প্রধানমন্ত্রীর একের পর এক সভা। প্রধানমন্ত্রী আলিপুরদুয়ার, দুর্গাপুর, দমদমে সভা করেছিলেন, তারপর একটা বিরতি চলছিল। তাহিরপুরে তার সভা করার কথা ছিল, কিন্তু সেই তাহিরপুরে দেখা গেল যে তিনি তার অডিও বার্তা দিলেন, কারণ হেলিকপ্টার নিয়ে তিনি তাহিরপুরের হেলিপ্যাডে নামতে পারেননি। এরপর দেখা গেল যে বছরের শুরুতেই জানুয়ারি মাসে কিন্তু জোড়া সভা আয়োজন করতে চলেছে বঙ্গ বিজেপি। বঙ্গ বিজেপির সূত্রে যা খবর পাওয়া যাচ্ছে, শ্রমিক ভট্টাচার্য রাজ্য বিজেপি সভাপতি ইতিমধ্যেই তিনি দিল্লিতে রয়েছেন। গতকাল অমিত শাহের সঙ্গে বৈঠকও হয়েছে এবং যেভাবে আলোচনা চলছে তাতে প্রধানমন্ত্রী 17ই জানুয়ারি মালদায় একটি সভা করার কথা, 18ই জানুয়ারি হাওড়ায় তার আরো একটি পরিবর্তন সংকল্প সভা করার পরিকল্পনা নিয়েছে বঙ্গ বিজেপি। অর্থাৎ জানুয়ারি মাসে যখন নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গে আসছেন, 17ই জানুয়ারি তিনি পশ্চিমবঙ্গে রাষ্ট্রপ্রয়াস করবেন এবং জোড়া কর্মসূচি তার থাকছে। রাজনৈতিকভাবে তার একটি সরকারি কর্মসূচিও 18 তারিখ সকালে থাকছেন। যেমনটা জানা যাচ্ছে তাতে হাওড়ায় একটি ট্রেনের উদ্বোধনে থাকবেন নরেন্দ্র মোদী, এবং তাতে সেই যে পশ্চিমবঙ্গে আসা সেই সময় কিন্তু তিনি দুটি রাজনৈতিক সভা করে রাখছেন বিধানসভা নির্বাচনের প্রস্তুতি হিসেবে। ধন্যবাদ। গত 31শে ডিসেম্বর বিজেপির সাংসদ খগেন মুর্মু জানিয়েছিলেন প্রধানমন্ত্রীর আসার কথা রয়েছে, সে বিষয়ে কথা হয়েছে, তবে চূড়ান্ত হয়নি। প্রধানমন্ত্রী আপনার জেলায় আসছেন? এটা প্রধানমন্ত্রীর এখনো আসার কথা আছে, আলোচনা হয়েছে। এখন আমরা 17-18 তারিখে এরকম একটা ঠিক হয়েছে, মালদাতে আসবেন উনি। আমাদের যে 4টা আমাদের সাংগঠনিক জেলা আছে, বিশেষ করে আমাদের 4টা জেলার ওখানে উনি একটা জনসভা করবেন, এরকম একটা ঠিক হয়েছে। এখনো আমরা যখন হচ্ছে এটা নিয়ে নির্দিষ্ট হবে, সুনির্দিষ্ট যখন আমরা ডেট ফাইনাল হয়ে গেলে পরে নিশ্চয়ই জায়গা ওখানেই হবে, যেটা এর আগে হয়েছিল আমার লোকসভা কেন্দ্রেই হয়েছিল, ওখানেই হবে। এসআইআর এর শুনানি পর্ব চলছে, আর এই এসআইআর এর শুনানি পর্বেই আমরা দেখেছি একাধিক অভিযোগ উঠেছে। একেবারে ডিসেম্বরের শেষের দিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় আগেই যে কর্মসূচির কথা ঘোষণা করেছিলেন 31শে ডিসেম্বর দিল্লিতে দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং 10 জন সাংসদের যে প্রতিনিধি দল সেই দলেরও নেতৃত্বে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মুখ্য নির্বাচন কমিশনার সেদিন আঙুল উঁচিয়ে কথা বলেছিলেন বলে দাবি করেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। গতকাল বারুইপুরের সভা থেকে ফের সেই প্রসঙ্গ তুলে কার্যত হুঁশিয়ারি দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাল্টা জবাব এসেছে বিজেপির তরফে। আরে আমরা যতদিন আছি একটা মানুষের মৌলিক অধিকার আমরা যেতে দেবো না। দিল্লি আগামী দিন তৃণমূল যাবে, বিজেপির দালালরা তৈরি থাকো, ভ্যানিশ কুমার তৈরি থাকো,
তৃণমূল দিল্লিতে যাবে, পাটুলি থেকে আসার সময় পাটুলি থেকে শুরু করে এই ময়দান অবধি প্রায় 20-22 কিলোমিটার রাস্তা, সোনারপুর হয়ে এলাম। রাস্তার দুধারে যা লোক ছিল, 1/3 লোক যদি দিল্লিতে যায়, জ্ঞানেশ কুমার অমিত শাহ বানের জলে ভেসে যাবে, চোখে দেখা যাবে না। অভিষেক ব্যানার্জি কোন হরিদাস পাল যে ওকে সব কাগজ দেখাতে হবে? ইলেকশন কমিশন কি ওর আন্ডারে কাজ করে? ওর পার্টির কার্যকর্তা যোগী আদেশ দেয়? অতএব পরিষ্কার বলতে চাই, ইলেকশন কমিশন যা কাজ করছে আদালতের নির্দেশে এবং তার নিজস্ব ক্ষমতা বলে। কতবার তো আদালতে গেল এসআইআর আটকানোর জন্য, পারল না তো একবারও। যে ঘটনা ঘটেছে তা বাঞ্ছনীয় নয়, আলোচনায় মিটিয়ে নিলে ভালো হতো। জুনিয়র ডক্টরস ফ্রন্টের ভাঙন নিয়ে মন্তব্য চিকিৎসকদের একাংশের। তাদের আশা অটুট থাকুক জুনিয়র ডক্টরস ফ্রন্ট, আগের মতোই চলুক আন্দোলন। আন্দোলন থেকে সরবেন না, নিজের মতো করে আন্দোলন করবেন বলে জানিয়েছেন অনিকেত। দাবি নিহত চিকিৎসকের বাবার। নিচ্ছেন না রাজ্য সরকারের সিনিয়র রেসিডেন্টশিপ পোস্টিং। শুক্রবার সাংবাদিক বৈঠক করে ঘোষণা করেন অনিকেত মাহাতো। আগের দিনই এক্সিকিউটিভ কমিটি তৈরি নিয়ে মতভেদে ছেড়েছেন জুনিয়র ডক্টরস ফ্রন্ট। যদি আমি একটা অ্যাবসার্ড পরিকল্পনা করি, একটা আনডেমোক্রেটিক পরিকল্পনা করি, আনলফুল পরিকল্পনা করি, তাহলে আমি যেই বডি তৈরি করি না কেন, যেই কমিটি তৈরি করি না কেন, সেই কমিটিকে দিয়ে আমি যে ধরনের ওয়েস্ট বেঙ্গল অভয়ার ন্যায় বিচারের যে অপূর্ণ ধারা, থ্রেড কালচারের ধারা, রাজ্য সরকারের বিরুদ্ধে একাধিক পদক্ষেপের প্রশ্ন থাকছে, তাহলে সেই অপরিকল্পনীয় ধারা আমি তৈরি করব কিভাবে? তাহলে এই জায়গাটা একটা মতভেদের জায়গা যখন চূড়ান্ত রূপ নেয়, তখন আমি পদত্যাগপত্র পাঠাই এবং পদত্যাগ করি। আমরা অত্যন্ত হতাশ হয়েছি। আমরা এই শুধু এই আন্দোলন এই আজকে প্রথম নয়, আমাদের অনেক মতনৈক্য হয়েছে, অনেক মতবিরোধ হয়েছে, সেগুলো আমরা বসেই আলোচনা করেছি এবং তার সলিউশন আমরা বাইর করেছি। সেখানে হঠাৎ করে অনিকেতদার মতো একজন সামনে থাকা নেতৃত্বের হঠাৎ করে এরকম পদত্যাগ দেওয়া আমরা অবাক হয়েছি। আপনারা জানেন এতদিন ধরে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের যে আন্দোলন সেটা এইভাবেই পরিচালনা করা হতো। 5 জন ট্রাস্টি মেম্বার ছিলেন, সেই 5 জন ছাড়া বাকি আরও যে মেডিকেল কলেজের সবাইকে ইনকর্পোরেট করে আরও বড় কমিটি করা হোক, এটা নিয়ে আমরা সর্বসম্মতিক্রমেই সিদ্ধান্ত নিয়েছিলাম এবং সেইভাবেই আমরা কমিটি ফরমেশন করেছিলাম। এবার সেটা কিভাবে এই ট্রাস্টের সঙ্গে সংযোগ স্থাপন করবে সেটা নিয়ে মতনৈক্য হয়েছে, তো সেটা আমরা বসে মিটিয়ে নিতে পারতাম, কিন্তু সেটা থেকে একেবারে পদত্যাগ করার যে সিদ্ধান্তটা আচানক, এটা আমরা হতাশ হয়েছি এবং আমরা অবাক হয়েছি। অনিকেত মাহাতোর পদত্যাগ নিয়ে সরব হয়েছেন নিহত চিকিৎসকের বাবা, সরব হয়েছে চিকিৎসকদের একাংশ। অনিকেতের সঙ্গে আমার সরাসরি কথা হয়েছে এবং সে বলেছে যে আমি কাকু আন্দোলনের সঙ্গে থাকবো। আমি হয়তো ক্ষমতায় থাকবো না, কিন্তু আন্দোলনের সঙ্গে এবং WBJDর সঙ্গে আমি সবসময় আছি। এই ক্ষেত্রে কি আন্দোলনে কোনোভাবে একটা দুর্বল হয়ে গেল না আপনার কি? না, এটা আন্দোলন আরো করতে হবে, আরো মানুষকে একটা আমরা যদি আদালতে কোনো পজিটিভ কিছু পাই, অবশ্যই মানুষ আবার ঝাঁপিয়ে পড়বে এবং আন্দোলনে আবার অংশগ্রহণ করবে। আমরাও বোঝানোর চেষ্টা করব ওদের যে আমরা একত্রিত হয়ে একসঙ্গে লড়াই করতে হবে। লড়াইটা খুব কঠিন, একসঙ্গে না থাকলে হবে না, আমরাও বোঝাবো ওদের সেটা। ও হয়তো বাধ্য হয়ে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট ছাড়তে এক প্রকার বাধ্য হয়েছে। ডাক্তার অনিকেত মাহাতো কিন্তু প্রথম দিন থেকে এবং তার কিছু সহকর্মীদের নিয়ে এই যে অভয়ার মৃত্যুকে যে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করেছে রাজ্য সরকার, সেটার বিরুদ্ধে লড়ে কিন্তু এটা যে একটা পরিকল্পিত হত্যা, সেই লড়াইয়ে কিন্তু একদম আপোষহীনভাবে ও থেকেছে। চিকিৎসকদের একাংশের মতে আলোচনার মাধ্যমে বিবাদ মিটিয়ে নিলে ভালো হতো। এই যে এখন যে পরিস্থিতিটার উদ্ভব হয়েছে, এই বিষয়গুলি যদি WBJDF তারা যদি নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে এটাকে মিটিয়ে নিতে পারতেন, সেটাই ছিল সবচেয়ে কাঙ্ক্ষিত, সেটাই হচ্ছে এই আন্দোলনের পক্ষে সবচেয়ে শুভ হতো। আমরা আশা করব, আমি অত্যন্ত আশাবাদী এই ব্যাপারে, যে জুনিয়র ডাক্তাররা তাদের সংগঠনের অভ্যন্তরের যে সমস্যা তারা মেটাতে পারবেন। তারা অত্যন্ত অতীতে অনেক বড় বড় সংগ্রাম আন্দোলন করেছেন। সন্দীপ সরকার, জিলম করঞ্চাই ও সুকান্ত মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।